অর্থনীতির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আসলে এর আগের সময়ে অর্থনীতি যে অবস্থায় ছিল সেইগুলাকে মাথায় রেখে, যেমন অর্থনীতিটা 2024-এর আগস্ট মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু বেশ একটা টালমাটাল অবস্থায় ছিল এবং অর্থনৈতিক যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বেশ দুর্বল ছিল। এর কারণ হচ্ছে যে অর্থনীতির যে মূল মূল সূচকগুলো এগুলোর প্রায় প্রত্যেকটাই কিন্তু নেতিবাচক ধারার দিকে ছিল। একদিকে যেমন ধরেন আম, অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যাচ্ছিল, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিম্নমুখী প্রবণতা, প্রবাসী আয়ে নিম্নমুখী প্রবণতা, বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা দুর্বল ব্যাংকিং খাত। এই সমস্ত কিছু নিয়ে এমন একটা অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম যে অর্থনীতিতে আসলে কোনো ধরনের ইতিবাচক অবস্থা দেখা যাচ্ছিল না। তো এটার জন্য আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা ছিল অনেক বেশি, অনেক বেশির মধ্যে মূল বিষয়টা ছিল যে উচ্চ মূল্যস্ফীতি, যেটা কিনা প্রায় 10% তার উপরেও চলে গিয়েছিল এবং এই উচ্চ মূল্যস্ফীতিটা প্রায় 3 বছর থেকে চলমান ছিল। এবং সেই ব্যাপারে আগের সরকার কিন্তু কোনো পদক্ষেপই নেয় যেটি কিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে, বিশেষ করে ধরেন মুদ্রানীতির ব্যাপারে মাধ্যমে কিংবা রাজস্ব নীতির মাধ্যমে কিংবা বাণিজ্য নীতির মাধ্যমে এই সমস্ত নীতির যে সম্মিলন ঘটিয়ে তারা কিন্তু সেগুলি করেনি। তো যার কারণে সেটা মূল্যস্ফীতির কিন্তু লাগাম টেনে ধরা যায়নি। তো এখন আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কেন্দ্রীয় ব্যাংক যে সংকোচনমূলক মুদ্রানীতি নিল তার মাধ্যমে তারা সেই সেটার অংশ হিসাবে তারা যে নীতি সুধার আম, সেটা বাড়িয়ে 10% করেছে এবং যার ফলে কিনা যে ব্যাংকের যে ঋণ নেওয়ার সুদের হার সেটাও বেড়ে গিয়েছে। গত এক বছরে আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতাটা দুর্বল হয়ে গিয়েছিল সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং সেটার কারণ হচ্ছে যে কিছু নীতিগত পদক্ষেপ এবং কিছু সংস্কার কার্যক্রম। নীতিগত পদক্ষেপের ক্ষেত্রে শুরুতেই যে মূল্যস্ফীতির চাপ ছিল সেটার ক্ষেত্রে সুদের হার এরটা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক একটা সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করে কিন্তু ওই মূল্যস্ফীতির লাগামটা কিছুটা টেনে ধরতে চেষ্টা করছে এবং এর ফলে কিছুটা নেমে এসেছে, যদিও এখনো পর্যন্ত মূল্যস্ফীতি আরো বেশি বেশি রয়েছে, 8.48% গড়ে, পয়েন্ট টু পয়েন্ট, এটা তো অনেক বেশি। তো সেটার ক্ষেত্রে কিছুটা সাফল্য আছে, আরো সময় লাগবে। দ্বিতীয় আরেকটি বিষয় যে ব্যাংকিং খাতের যে দুর্বলতা এবং প্রচণ্ডভাবে ঋণ খেলাপির পরিমাণ এত বেড়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। সেখানে 3টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যে ব্যাংকের আসলে মূল স্বাস্থ্যটা কেমন আছে, কতখানি ঋণ খেলাপির পরিমাণ এটা একটা জানার জন্য, তারপর কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ এটার জন্য, তারপরে হচ্ছে যে স্টোলেন অ্যাসেট, যা যে সমস্ত টাকা দেশের বাইরে পাচার হয়ে চলে গিয়েছে সেইটা আনার জন্য এই 3টা সংস্কার আম, করার জন্য 3টা টাস্ক ফোর্স করা হয়েছে। তার পাশাপাশি আপনার যে ব্যাংক অর্ডিন্যান্স, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 করা হয়েছে, যে সেখানে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে আরো সবল করা হবে, মার্জার অ্যাকুইজিশন কিংবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলার কাছে ছেড়ে দিয়ে কিভাবে এইগুলার স্বাস্থ্য পুনরুদ্ধার করা হবে সেগুলোর একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। অর্থাৎ অনেক ধরনের কাজ চলছে ব্যাংকিং খাতে এখনো, সেটা আসলে চলমান। কারণ কি এখানে এত ঋণ খেলাপি হয়েছে এবং এত সুশাসনের অভাব হয়েছে, সেটা করতে সময় লাগবে। তারপরে হচ্ছে আরেকটা বিষয় যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন অর্থাৎ ট্যাক্স জিডিপি রেশিও এত কম, সেইখানে কিন্তু সংস্কার দরকার ছিল এবং সেই সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি একটা অনীহা ছিল এবং এইটার আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় রাজস্ব বোর্ড এইটাকে একটা সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং সেটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডটার পুনর্গঠন। এবং আমরা দেখেছি যে এই সরকার মে মাসে
রেভিনিউ পলিসি অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স এটা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডটাকে দুটা আলাদা ভাগে ভাগ করার, একটা থাকবে যে রেভিনিউ পলিসি বিভাগ, তারা নীতিমালা তৈরি করবে, আর একটা হচ্ছে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, অর্থাৎ তারা কর আদায় করবে। এটার জন্য অবশ্য পরবর্তীতে আমরা দেখেছি যে কিছু প্রতিবাদ ইত্যাদি হয়েছে, সেটা এখন সংস্কারটা স্থগিত আছে, কারণ এখানে কিছু সংশোধন করার কথা অর্থ মন্ত্রণালয় বলেছে। আমরা আশা করি যে সেইটা খুব দ্রুত শুরু হবে। এটা একটা, এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার ধরেন যে বিভিন্ন ধরনের যে আমাদের বাংলাদেশের যে এখন পরবর্তীতে আগামী অর্থ বছর কিংবা আগামী বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে, তখন বিভিন্ন ধরনের ট্রেড বিষয়ক কিন্তু পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ ট্যারিফ শুল্ক বিষয়ক। আমরা যে স্বল্পোন্নত দেশ হিসাবে আমরা শুল্ক সুবিধা পাই, কিংবা যে একটা রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ আমরা শূন্য শুল্কে উন্নত দেশে প্রবেশ করতে পারবো, আমাদের দেশে আবার একটা শুল্ক দিতে পারবো, এরকম একটা নীতিমালার অধীনে কাজ করি বিশ্ব বাণিজ্য সংস্থার, সেই ধরনের সুবিধাগুলি আমরা পাবো না। তো সেখানে আমরা দেখেছি যে চেষ্টা হয়েছে, নীতিমালাও হয়েছে যে এই ট্যারিফ গুলাকে কিভাবে স্ট্রিমলাইন করা যায়, কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে, বাজেটের মধ্যে আমরা দেখেছি, কিন্তু আরো নেওয়ার সুযোগ রয়েছে। তারপরে আমরা দেখেছি যে এই আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভটা, যেটা কিনা পতনোন্মুখ ছিল, সেইটা একটা স্থবির অবস্থা থেকে কিংবা পতনোন্মুখ অবস্থা থেকে একটা ঊর্ধ্বমুখী অবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছে, আর পতনটা রোধ করা গেছে, এবং এখন রিজার্ভটা আরো বিল্ড আপ হচ্ছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স আয় কম হচ্ছিল, সেটাকে বাড়ানো গেছে। এক্সচেঞ্জ রেট যেটা, এটাও কিন্তু এখন বাজারের উপর ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাজারের মাধ্যমেই কিন্তু এক্সচেঞ্জ রেটটা, অর্থাৎ টাকার সাথে ডলারের বিনিময় হারটা, সেটা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আবার কেন্দ্রীয় ব্যাংক যাতে বাজারটা বেশি ভোলেটাইল না হয়, সেই জন্য তারা কিন্তু প্রয়োজনে বাজার থেকে ডলার কিনে নিচ্ছে কিংবা ডলার ছাড়ছে, সেটা একটা। অর্থাৎ আপনি যদি ডলারের বিনিময় হার স্থিতিশীলতা না থাকে, তাহলে কিন্তু রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হবে, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হবে, এবং তারপর বিনিয়োগ যারা করবে তাদের জন্য কিন্তু একটা আনপ্রেডিক্টেবিলিটি অবস্থা থাকবে। সেটা থেকে আমরা একটা অনেকটা পজিটিভ দিকে গিয়েছি। তারপরে আরো করার সুযোগ রয়েছে বিনিয়োগের জন্য, যেমন ধরেন বেসরকারি বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ এখন তো একটা স্থবির অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু আমরা এখনো কোনো অগ্রগতি দেখতে পাইনি। যদিও বলা হচ্ছে এখানে বিদেশি বিনিয়োগের জন্য সামিট হয়েছে ইত্যাদি, কিন্তু এই সামিট ইত্যাদির মাধ্যমে তো বিনিয়োগ আসে না। দেশের ভিতরে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন ইত্যাদির মাধ্যমে কিন্তু আসলে বিনিয়োগকারীরা একটা সিগন্যাল পায়, এবং তখন তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। কিন্তু আমরা দেখেছি যে গত বছরের 2024-এর জুলাই আগস্ট মাসে যেহেতু আপরাইজিং হয়েছে, আম, অভ্যুত্থান হয়েছে, তখন তো একটা পরিস্থিতি অন্যরকম ছিল, অস্থিতিশীল অবস্থা ছিল। কিন্তু তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি। বিশেষ করে শুরুর দিকে প্রচুর পরিমাণে বেশ ব্যাপকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, এবং বিশেষ করে দেখেন যে বিভিন্ন কারখানাগুলিতে হঠাৎ হঠাৎ আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপরে রাস্তাঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো কিন্তু বাজারে বাংলাদেশি বিনিয়োগকারীরা, বাংলাদেশি ব্যক্তি খাত এবং বিদেশি ব্যক্তি খাত, বিদেশি বিনিয়োগকারীরা এটার থেকে আসলে উৎসাহ পায় না যে সেখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করবে কিংবা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করবে। সেটা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, পুরোপুরি না, এখনো অনেক পথ যেতে হবে, কিন্তু যতটা আরো সম্ভাবনা আছে সামনের দিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু আশানুরূপ আমরা ফলাফল দেখতে পাচ্ছি না, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে যে বিনিয়োগটা আবার আসে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন একদিকে আছে, রাজনৈতিক স্থিতিশীলতাটা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তখন বিনিয়োগকারীরা দেখবে যে পরবর্তীতে যে সরকার আসবে তাদের জন্য অপেক্ষা করবে। তারা এখন একটা অনেকটা ওয়েট অ্যান্ড সি অবস্থার মধ্যে রয়েছে। অনেকের যাদের ইচ্ছাও আছে বাংলাদেশে বিনিয়োগ করার, তারা এই অবস্থায় করবে না।
আরো একটা বিষয়, দেশি বিনিয়োগকারীদের জন্য আপনি বলতে পারেন যে বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ তো অনেক দিন থেকেই আবার একটা স্থবির অবস্থার মধ্যে রয়েছে, সেটাও সত্যি। কারণ সেখানে সমস্যাটা হচ্ছে আমাদের কিছু কাঠামোগত সমস্যা, যে স্ট্রাকচারাল সমস্যা বহুদিন থেকে রয়েছে। একটা হচ্ছে যে অবকাঠামোগত বিষয়, স্মুথ অবকাঠামো, ঘাট খুব ভালো থাকলে যাতায়াতের সময় কমে যায়। তারপরে পোর্ট ফেসিলিটি, এবং আরো হচ্ছে অবকাঠামোর মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানির প্রাপ্যতা, সহজলভ্যতা, দাম সহজ, এমন একটা দামে যেটা কিনা অ্যাফোর্ডেবল, সেরকম বিষয় রয়েছে। তারপরে রয়েছে যে প্রযুক্তির মাধ্যমে দক্ষতা, বিনিয়োগ করতে গেলে আপনার তো কস্ট অফ প্রোডাকশন কম রাখতে পারবেন যতটা, ততটাই লাভবান হওয়া যাবে। কিন্তু যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু কস্ট অফ প্রোডাকশন তো বাড়বে। সেটার জন্য প্রযুক্তি একটা বিষয়, কিন্তু আমাদের দেশে প্রযুক্তির ব্যবহার কিন্তু অনেক কম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, রেড ট্যাপিজম, এগুলোও কিন্তু অনেক দীর্ঘসূত্রিতার সৃষ্টি করে। দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো থেকে তো আমরা মুক্তি পাইনি। এই সমস্ত কাঠামোগত সমস্যাগুলি দূর না করলে আমাদের বিনিয়োগ বা বেসরকারি খাতের আরো কর্মচাঞ্চল্য আমরা দেখতে পাবো না। সেই ব্যাপারে এই গত 1 বছরে আমরা তেমন একটা পদক্ষেপ, উদ্যোগ দেখতে পাইনি, যার কারণে কিন্তু এখনো আমরা এই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারিনি। গত 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধি করতে সমর্থ হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এর পতন ঠেকানোর মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতেও সক্ষম হয়েছে। তবে এখনো কিন্তু মূল্যস্ফীতির হারটা অনেক বেশি, এবং তার বিপরীতে মানুষের আয় বাড়েনি, বিনিয়োগ বাড়ছে না, দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কোনোটাই না, কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না, রাজস্ব আহরণও বাড়েনি, এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধি সেটাও কিন্তু কম এখন। তো অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটা বিষয়। আর অন্যান্য ক্ষেত্রে, যে রাজনৈতিক কিংবা সংস্কারের ক্ষেত্রে বিগত 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, সংস্কার ইত্যাদি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তেমন আমরা অগ্রগতি দেখিনি। এখানে এখনো আমরা দেখছি যে অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক এবং সুশাসনগত দুর্বলতা বজায় রয়েছে। এবং একটা জিনিস, যে মানুষের মনে কিন্তু একটা প্রাথমিক খুব উৎসাহ ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল এই সরকারের কাছে, সেটা কিন্তু একটু ধীরে ধীরে এটা কমে গিয়েছে, এটা ম্রিয়মাণ হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিছু একটা গ্রুপ রয়েছে তারা খুব উৎসাহী, কিন্তু সাধারণভাবে মানুষ কিন্তু তাদের ওই প্রাথমিক উৎসাহটা স্তীমিত হয়ে গেছে, কারণ তাদের যে জীবনের গুণগত মান, সেই গুণগত মান কিন্তু গত 1 বছরে পরিবর্তন হয়নি। সাধারণ মানুষ, নিম্ন আয়ের এবং ফিক্সড ইনকাম গ্রুপের মানুষের জীবনযাত্রার মান নিয়ে কোনো উন্নতি হয়নি, এবং সরকার থেকে যা বলা হয়েছিল তা কিন্তু বাস্তব রূপ পায়নি। সেই জন্য মানুষ অনেকটাই আশাহত, এবং সেই জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে নির্বাচনের দিকে তাকিয়ে আছে।